বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন প্রফেসর আসিফ নজরুল। তিনি একজন জুরিস্ট, লেখক, সাংবাদিক এবং তার অনেক পরিচয়। তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা, তিনি সরকারের সঙ্গে রয়েছেন। তাকে আরেকটু আমি যদি পরিচয় দিতে চাই, তিনি একসময় সাংবাদিক ছিলেন, দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন। সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগতম। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল, আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উইথড্র করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলা ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে, টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উজ্জ্ব করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা আমার মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উজ্জ্ব হলো কেন? প্রশ্ন তুলেছেন এবং খালেদা জিয়া। আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উজ্জ্ব করেছে পরে। প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছেন। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, একটা আইনেই মামলা ছিল। তো ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার এরকম একটা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা কারণ ছিল। ওনারা খুব রিকোয়েস্ট করেছিল, আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা রুজু করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন, আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, ওটা পত্রিকা আসে নাই। এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার, দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করবো। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উজ্জ্বলের ব্যাপার, কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উজ্জ্বল করার চেষ্টা করব, কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে। গায়েবী মামলা উজ্জ্বল হলে সেটার দিক থেকে লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উজ্জ্বল না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়া একটা সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উজ্জ্বল ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন? ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করাই দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি, এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করে নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয়, সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে, সেই সমস্ত যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল। শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত 15 বছরে? যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি, উনি যে এত বছর জেলে ছিল, উনার প্রতি চরম অবিচার করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, আমি মানে প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে আসি প্রফেসর আসিফ নজরুল। যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন, আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি, কিন্তু
এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই। আমি একটু কাগজ দেখে বলি, আমার সুবিধা হয়, যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান, যেটি আমি আগে বলেছি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে, আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা, তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে, এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, পার্থক্যটা আপনাকে বলি। ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই এই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই। যখন মামলা কোনো মানুষ করে, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন, যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা। কারণ আমাদের পিআরবি তে কিছু প্রভিশন আছে, হিয়ারসে ধরনের বা গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে। পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার, ওইখানেও এক ধরনের মানে মব প্রেশার থাকে, যে পুলিশের পক্ষে এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল, তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য। এগুলো ঘটনা প্রথম দিকে ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে। আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, দেখেন এফআইআর মানেই গ্রেফতার না। আপনাকে আমি কিছু নাম বলবো না, বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি, আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। গ্রেফতারের খবরগুলো আপনারা পান, কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে। তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা। আপনাকে একটু নাম ধরেই বলি, আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ প্রশ্ন করছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক এখানে কিছু কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোন রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, এটা তো কারো ভালো কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিভ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে এরকম কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব ফেমাস হয়, বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়, হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু ধরেন আমি আপনাকে, আমি নূর ভাইয়ের কথা বলছি, যেমন আসাদুজ্জামান নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয়, এটা কিন্তু প্রশ্ন ওঠারই কথা। তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীলফামারীতেও মামলা হয়েছে। এখন খালেদ, আপনি আমাকে বলেন, নীলফামারীতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে। কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে, আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা, খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবে না? আমার কি অধিকার আছে? আমার শুধু এইটা দেখার আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয়।